দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারত সফরে যাচ্ছেন, এমনটি তার সফর নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই ব্যাপারে প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তবে তার এই সফরটির আগে এখানে একটা কথা বলা ভালো, ভারতের পক্ষ থেকে প্রথমে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ব্রিক্স সম্মেলনে, যেটা আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে হয়তোবা আমার কাছে যেটা মনে হয়েছে যে ডিমান্ড করা হয়েছিল, সেটা দ্বিপাক্ষিক যদি সফর হয় সেটাই বোধহয় বেশি কমফোর্টেবল হবে এই মুহূর্তে একটি নতুন সরকারের প্রধান হিসাবে। যাই হোক, তার এই সফরকে নিয়ে যে বিষয়টা এখানে অনেকটা, এটাকে আমি বাধা বলছি না, কিন্তু অনেকগুলা পয়েন্ট সামনে চলে এসেছে, যেটার প্রাক প্রস্তুতি হিসাবে যদি বলেন, আমি বলবো যে ভারতের নিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী গত সপ্তাহে তিনি দেখা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে, এবং তার এই সাক্ষাতের কয়েক ঘন্টা পরেই তিনি দিল্লি উড়াল দিয়েছেন। দিল্লিতে গিয়ে তিনি আবার বৈঠক করেছেন তার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে, এবং সেখানে বৈঠকে তিনি দিল্লির পররাষ্ট্রনীতি বাংলাদেশের সাথে কিরকম হবে সে ব্যাপারে তিনি নরেন্দ্র মোদীর দিক নির্দেশনা চেয়েছেন, যদিও তিনি দিক নির্দেশনা পেয়েই এখানে হাই কমিশনার হিসাবে এসেছেন। এই ব্যাপারে অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বলেছেন যে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের যে তার পররাষ্ট্রনীতি এবং যে বৈদেশিক সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তারই একটি প্রক্রিয়ার অংশ হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভারতে সফরে যেতেই পারেন, এটি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ারই একটি অংশ বলেই তিনি বলেছেন। তবে বিশেষ করে এই শেখ হাসিনা যে আছেন, তার বাংলাদেশে প্রত্যাবর্তন এবং বাংলাদেশের কাছে তাকে হস্তান্তরের ইস্যুটি নিয়ে প্রকাশ্যে কোনো পক্ষই না বললেও এটা নিয়ে যে দেন দরবার হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে এবং ভারতের পক্ষ থেকে, সেটা বলার অপেক্ষা রাখে না। দর্শক, এই যখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেন, তখন খুব স্বাভাবিকভাবেই প্রসঙ্গটা আসবেই শেখ হাসিনা যেহেতু বাংলাদেশের আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি, সে বিচার নিরপেক্ষ হয়েছে না অনিরপেক্ষ হয়েছে, দর্শক, দ্যাট ইজ ডিফারেন্ট ডিবেট। ইফ দে গো ফর অ্যান আপিল, যদিও তারা আপিল করেননি, এখন জুডিশিয়াল রিভিউর হয়তো বা সময় আছে, তারা করতে পারেন চাইলে হয়তো আইনি ফাঁকফোকরের মাধ্যমে, সেটা আদালতই বুঝবে। আমি ওই আলোচনায় যাচ্ছি না। এখানে তিনি একজন দণ্ডপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার এইভাবে প্রকাশ্যে বা যদিও তিনি অডিও কনফারেন্স করেছেন, সাংবাদিক সম্মেলন করার অধিকার আছে কিনা সে নিয়ে বাংলাদেশ সরকার প্রশ্ন তুলেছে এবং এটার প্রতিবাদ জানিয়েছে, এবং বাংলাদেশ সরকার এই ধরনের সংবাদ সম্মেলন থেকে বিরত থাকতেও ভারত সরকারকে অনুরোধ করে। তার জবাবে অবশ্য ভারত সরকার বলেছে এটি একটি স্বাধীন সংস্থা, তারাই এই ব্যবস্থা করছে, ভারত সরকারের এক্ষেত্রে কোনো হাত নয়, যেটা কোনোভাবেই আমার অ্যানালাইসিস বলে না গ্রহণযোগ্য, বিকজ সেটা আপনার দেশের ভিতরেই হচ্ছে। শেখ হাসিনা ওই জায়গা থেকেই করছেন, কাজেই আপনি এর লায়াবিলিটি অ্যাভয়েড করতে পারেন না। এক, দ্বিতীয়ত হচ্ছে, আপনারা জেনেছেন দর্শক যে এই দীনেশ ত্রিবেদীর বৈঠকের মাঝেই এক পর্যায়ে ভারতের গোয়েন্দা প্রধান এখানে এসেছেন। এই গোয়েন্দা প্রধান এখানে আসাকে দুইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। একটা কথা হচ্ছে, এটা যেহেতু একটি সিভিল সার্ভিসের ব্যাপার, কাজেই যে কোনো দেশের গোয়েন্দা প্রধান বা গোয়েন্দা বাহিনীর লোকজন তার পার্শ্ববর্তী রাষ্ট্র বা পৃথিবীর যে কোনো দেশেই তাদের রুটিন সফরে যেতে পারেন, ভিউ এক্সচেঞ্জ করতে পারেন, কিংবা দুই দেশ যদি বর্ডার থাকে তাহলে তাদের মধ্যকার নিরাপত্তা ইস্যুগুলো নিয়ে তারা আলোচনা করতেই পারেন। দ্যাটস ভেরি সিম্পল এক্সপ্লেনেশন। বাট অ্যাট দ্য সেম টাইম তার এই সফরটাকে অনেকে এইভাবেও দেখছেন যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করলে বাংলাদেশের কাছে তারা নিরাপদ মনে করছেন কিনা। অবশ্য তাদের এই ভাবনাটা হবে অনেকটা মায়ের চেয়ে মাসির দরদ বেশি। যদিও শেখ হাসিনা বলেছিলেন আমরা ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, হয়তোবা সেই সেন্সে ভারত এখন কিছু একটা দিতে চাচ্ছে যাতে শেখ হাসিনা মনে রাখেন। যাই হোক, গোয়েন্দা প্রধানের এই সফরের পর এখন যে বিষয়টা এসেছে, জনাব তারেক রহমান যদি দিল্লি সফর করে সেটা অবশ্যই দ্বিপাক্ষিক বৈঠক। এটার পাশাপাশি আরো যে ব্যাপার আছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যাকারীরা ওখানে ধরা পড়েছে, তাদেরকে হস্তান্তর করতে হবে। প্লাস বিগত সরকারের অনেক দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তা এবং গোয়েন্দা বাহিনীর লোকও 5 আগস্টের পর পালিয়ে গিয়ে ভারতে তারা আশ্রয় নিয়েছেন, তাদের সকলকেই বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের আহ্বান অবশ্যই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না। এটার পাশাপাশি আরো যে বিষয়গুলো আছে, ভারতের সাথে আমাদের বর্ডারের ব্যাপার, পানি সমস্যা, বাণিজ্য,
এগুলো তো আছেই, এবং বিশেষ করে পানির সমস্যা যেহেতু বললাম দর্শক, সেই গঙ্গার যে পানি বন্টন চুক্তি 1996 সালে যেটা হয়েছিল, সেটা কিন্তু আগামী ডিসেম্বরেই এক্সপায়ার হতে যাচ্ছে, অর্থাৎ সেপ্টেম্বর টু নভেম্বর 4 মাস আছে, মাত্র 4.5 মাস। এইটা নিয়ে, ওই বন্টন চুক্তিটা নিয়ে যে আলোচনা হবে সেটাও বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এখন তাহলে আমাদের এক্ষেত্রে দর্শক নরেন্দ্র মোদীর সাথে যতটা ইস্যু নিয়ে আলোচনা হবে, তার মধ্যে নিশ্চিতভাবেই শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধটাই হবে সবচেয়ে বড় ইস্যু। কারণ শেখ হাসিনা ওই জায়গায় বসে থাকলে খুব স্বাভাবিকভাবেই ভারতের সাথে সময়ে সময়ে এক ধরনের অস্বস্তির পরিবেশ সৃষ্টি হবে। সেই অস্বস্তির পরিবেশ রেখে বাংলাদেশ অবশ্যই ভারতের সাথে তার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকভাবে চালিয়ে নিতে পারবে না, কারণ যেহেতু তিনি এখানে দণ্ডপ্রাপ্ত আসামি এবং বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া একজন সাবেক প্রধানমন্ত্রী। যাই দর্শক, আমি শেষ করছি এটা বলে, রহমানের এই সফরটার মধ্য দিয়ে আমরা একদিকে যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু, অন্যদিকে ভারতের সাথে বাংলাদেশের যে বর্ডার ক্রসিং এর ব্যাপারটা, পুশব্যাকের ব্যাপারটা, এবং বর্ডারে সীমান্ত হত্যা বন্ধ সহ এই ইস্যুগুলো নিয়ে আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভারতের সরকারের সাথে অত্যন্ত শক্তিশালী পররাষ্ট্রনীতির মনোভাব নিয়েই যেন কথা বলেন, কারণ তিনি জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। এটা বিগত সরকারের মতো কোনো দিনের ভোট রাতে হওয়ার কোনো সরকার নয়, এক। দ্বিতীয়ত হচ্ছে, আমরা কিছুদিন আগে যখন তারা সংবাদ সম্মেলনটা করেন, ভারতের এই সংবাদ সম্মেলনের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর খলিলুর রহমানের অত্যন্ত, আমি মনে করি, সাহসী এবং বলিষ্ঠ তার রিয়াকশন দেখানোটা নিঃসন্দেহে বাংলাদেশের পররাষ্ট্রনীতি যে কারো কাছে মাথা নত করে চলবে না, বাংলাদেশ তার নিজস্ব স্বকীয়তা এবং স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য নিয়েই চলবে, সেটাই তিনি প্রমাণ করেছেন। আমরাও আশা করব যদি জনাব তারেক রহমান সাহেব আগামী সপ্তাহে যান ভারতে, তাহলে সেখানে এই বিষয়গুলোর পাশাপাশি বাংলাদেশ যে তার নিজের মতো করে তার স্বাতন্ত্র্য নিয়ে চলবে এবং তার স্বাতন্ত্র্য নিয়ে তার স্বার্থ দেখেই দুই দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চালিয়ে নিতে যাবে, সেটাই এই পররাষ্ট্রনীতিতে ফুটে উঠবে। আমরা সেই প্রত্যাশাই ব্যক্ত করছি। আজ এই পর্যন্তই।